দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ই-ভ্যালি বিজনেস রিপোর্টে। দেশে গ্রাহক সংখ্যার তুলনায় তরঙ্গ বরাদ্দ কম থাকায় গতি কম ইন্টারনেটের উচ্চ তরঙ্গ ফি কমানোর পরামর্শ। স্বাস্থ্যবিধি মেনে রেস্তোরাঁ চালু করতে চান রেস্টুরেন্ট মালিকরা, অনলাইন বেচা বিক্রিতে ব্যবসা চালানো কঠিন। করোনার মাঝে মোংলা বন্দর পণ্য আনা নেয় রেকর্ড করেছে, বেড়েছে আয়। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। গ্রাহক সংখ্যার তুলনায় তরঙ্গের পরিমাণ কম হওয়ায় দেশে মোবাইল ইন্টারনেটের গতি বাড়ানো যাচ্ছে না। মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটপ বলছে, তরঙ্গের অস্বাভাবিক মূল্য এবং উচ্চ শুল্ক হারের কারণে সেবার মান বাড়াতে প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারছেন না অপারেটররা। শাহাদাত হোসেনের রিপোর্ট। নেট দুনিয়ার বহুমুখী সেবা নিতে দেশের 10 কোটি 75 লাখ মানুষ এখন যুক্ত হয়েছে মোবাইল ইন্টারনেটের সাথে। গ্রাহক চাহিদা মেটাতে 4G নেটওয়ার্ক সেবাও দিচ্ছে মোবাইল অপারেটরগুলো। কিন্তু সেবার মান কি বেড়েছে? ইন্টারনেটের বৈশ্বিক প্রতিষ্ঠান ওকলার জুন মাসের রিপোর্ট বলছে, দেশে মোবাইল ইন্টারনেটের ডাউনলোড স্পিড 12.48 এবং আপলোড স্পিড মাত্র 7.98 Mbps, যা শুধু আফগানিস্তান এবং ভেনেজুয়েলার চেয়ে বেশি। অর্থাৎ মোবাইল ইন্টারনেটের বৈশ্বিক গতি পরীক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান 135 নম্বরে 137টি দেশের মধ্যে। আমাদের দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহকই সবচেয়ে বেশি, শতকরা 90% চেয়ে বেশি, এবং এই পরিমাণ গ্রাহককে যে পরিমাণ ব্যান্ডউইথ দিয়ে সেবা দেওয়া প্রয়োজন, মোবাইল অপারেটর কিন্তু সবসময় সেটাই চেষ্টা করছে। গ্রাহকের সঙ্গে স্পেকট্রামের একটা রেশিও আছে, এই রেশিওতে যত স্পেকট্রাম বেশি হবে, একটা পার্টিকুলার স্পেকট্রামের জন্য যখন গ্রাহক সংখ্যা কম হবে, তাদের সার্ভিস কিন্তু তারা তত বেশি ভালো পাবে। হিসেব বলছে, দেশের শীর্ষ অপারেটর গ্রামীণফোন 8 কোটি গ্রাহককে সেবা দিচ্ছে মাত্র 47 মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করে। অর্থাৎ মেগাহার্টজ প্রতি তাদের গ্রাহক সংখ্যা 17 লাখের বেশি। রবির ক্ষেত্রে সংখ্যাটা 11 লাখের মতো এবং প্রতি মেগাহার্টসে বাংলালিংক সেবা দিচ্ছে 9 কোটি মানুষকে। অপারেটররা বলছে, তরঙ্গের উচ্চ মূল্য এবং সরকারের উচ্চ শুল্ক হারের কারণে প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারছে না তারা, তাই বাড়ানো যাচ্ছে না কাঙ্ক্ষিত সেবার মানও। বাংলাদেশে স্পেকট্রামের প্রাইস হচ্ছে ওয়ান অফ দি হাইয়েস্ট। এখানে অপারেটিং কস্ট যেটা অপারেটরদের জন্য, এখানে 100 টাকা যখন একজন গ্রাহক ব্যয় করে, এই 100 টাকার মধ্যে 53 থেকে 57 টাকা চলে যায় বিভিন্ন খরচের জন্য সরকারি খাতে। এর বাইরে আর অন্যান্য যে অপারেটিং কস্ট আছে, এই অপারেটিং কস্ট গুলো মিলিয়ে 77 টাকা পর্যন্ত চলে যায়। সেই সঙ্গে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে মোবাইল অপারেটরদের যে সার্ভিস গুলো ছিল, অনেকগুলো সার্ভিস ছিল যেগুলো মোবাইল অপারেটরদের জন্য ছিল, সেখান থেকে কিন্তু অনেকগুলো সার্ভিস বের করে নেওয়া হয়েছে। সো আমার যে বিজনেস করবো, আমি যেটা বিজনেসের এরিয়াটা সংকুচিত হয়ে যাচ্ছে, কিন্তু আমার অপারেটিং কস্ট বেড়ে যাচ্ছে। এই সমস্ত কারণে কিন্তু আমরা যে চেষ্টা করে যাচ্ছি আমাদের গ্রাহককে ভালো মানের সেবা দেওয়ার জন্য, এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে ওকলা টেস্টে তুলনামূলক ভালো অবস্থানে ব্রডব্যান্ড ইন্টারনেট, অবস্থান 98তম, যেখানে ডাউনলোডের গতি 38 Mbps এবং আপলোড স্পিড 37 Mbps। তবে অবকাঠামো দুর্বলতায় এখনও অর্জিত হয়নি মানসম্মত গ্রাহক সেবা। আমি ইউএস এর সাথে যখন বাংলাদেশকে কম্পেয়ার করছি, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ইউএস এর ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এক না। ইউএসএ তে কিংবা সিঙ্গাপুর কিংবা জাপান কিংবা সাউথ কোরিয়াতে দেখা যায় যে আপনার প্রত্যেকটা বাসা বাড়িতে ফাইবার অপটিক্স কেবল টানা হয়েছে। আমাদের এখানে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি, একটু সময় লাগবে। আমরা আশাবাদী হয়তোবা আগামী 7-8 বছর আর একটু ডেভেলপ হবে। করোনা শুরুর আগ পর্যন্ত দেশে ব্রডব্যান্ড গ্রাহকের সংখ্যা ছিল 60 লাখের কিছু বেশি, যা এখন 1.25 কোটি ছাড়িয়েছে। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনায় প্রায় 90,000 কোটি টাকা লোকসান হয়েছে রেস্তোরাঁ ব্যবসায়ীদের। লকডাউন দীর্ঘায়িত হলে এই লোকসান আরও বাড়বে বলে আশঙ্কা এ খাতের উদ্যোক্তাদের। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে চান তারা। সোমবার এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। ইমতিয়াজ হাসানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বেইলি রোডের নবাবী ভোজ রেস্তোরাঁ, যেখানে সবসময় ভোজন প্রেমীদের ভিড় লেগেই থাকত, কিন্তু লকডাউনের কারণে এখন আর কেউ খাবার খেতে আসছে না রেস্তোরাঁটিতে। সরকারি নিষেধাজ্ঞা থাকায় ডাইনিং সার্ভিসও বন্ধ রাখতে হয়েছে। কেবল চালু রয়েছে টেকওয়ে, পার্সেল কিংবা অনলাইনে খাবার সরবরাহ। এমন অবস্থায় তলানিতে নেমে এসেছে বেচা বিক্রি। শুধু অনলাইনের জন্য খোলা রেখেছি, ব্রেকফাস্টে আমরা সীমিত আইটেম করতেছি, লাঞ্চেও সীমিত আইটেম, আর অনেক আইটেমগুলো আমরা স্টক করে দিচ্ছি অলরেডি। স্বাভাবিক সময়ে অ্যাভারেজ সেলটা 3 লাখের মতো, আর এখন হচ্ছে লকডাউনের কারণে অনলাইন টেকওয়ে নিয়ে আমরা আসলে যে পরিমাণ সেল করতেছি 50,000ও হচ্ছে না। ছোট বড় মিলিয়ে শতাধিক ক্যাফে ও রেস্তোরাঁ রয়েছে খিলগাঁওয়ের তালতলা এলাকায়। লকডাউনের কারণে এদের অর্ধেকই বন্ধ রয়েছে।
যারা রেস্তোরাঁ খোলা রেখেছেন তাদের ভরসা কেবল অনলাইন ভিত্তিক বিক্রি, কিন্তু সেটি স্বাভাবিক সময়ের বিক্রির তুলনায় নগণ্য। এমন পরিস্থিতিতে ব্যবসা পরিচালনার ব্যয় তুলে আনাই কঠিন, জানান উদ্যোক্তারা। এখন বিজনেস আমাদের নাই, আমরা মনে করেন যে দেউলিয়া হওয়ার পথে। স্টাফ আছে, অনেক স্টাফ ছাঁটাই করে দিছি, তারপরও অনেক স্টাফ আছে, তারপর দোকান ভাড়া। এখন বাড়িওয়ালা তো আর মনে করেন ভাড়া তো আমাদেরকে ছাড় দেয় না। কিছু কিছু ডেলিভারি পার্টনাররা আমাদের থেকে 25 থেকে 40% পর্যন্ত কমিশন নিচ্ছে, যেটা আমাদের এত পরিমাণ টাকা লাভও হয়ে থাকে না। সর্বোচ্চ 10%-এর উপরে আর কি এই ডেলিভারি চার্জটা কমিশনটা রাখা উচিত। তাতে আমাদের মেনুর প্রাইস এবং শেষ দিকে আসলে এটা কাস্টমারের উপরেই পড়বে। আমাদের এখানে ম্যাক্সিমামই আসলে তরুণ উদ্যোক্তা, যাদের যে মূল ইনভেস্টমেন্ট তারা করেছিল, কিন্তু এখন যে পর্যায়ে যে তারা আসলে তাদের অপারেটিং কস্টটি মেনটেন করতে পারছে না, মাসের ভাড়া দিতে পারছে না, তাদেরকে কর্মচারী ছাঁটাই করতে হচ্ছে, মানে পুরো ভবিষ্যৎটাই তাদের এখন হুমকির মুখে পড়ে গেছে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির হিসেবে ছোট বড় মিলিয়ে অন্তত 60,000 রেস্তোরাঁ রয়েছে দেশে। লকডাউনের কারণে যাদের 80 বন্ধ রয়েছে। রেস্তোরাঁ মালিকদের দাবি, করোনার প্রথম ঢেউয়ে অন্তত 60,000 কোটি টাকা লোকসান হয়েছে। তার সাথে যুক্ত হয়েছে দ্বিতীয় ঢেউয়ের দুশ্চিন্তা। এমন অবস্থায় 6 আগস্ট থেকে রেস্তোরাঁ খোলা রাখতে চান ব্যবসায়ীরা। প্রথম যে ঢেউ ছিল সেই ঢেউয়ের পরে আমরা একটা অ্যাজাম্পশন করেছি 60,000 crore, মানে 60,000 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আমার ধারণা এইবার আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে, 80 থেকে 90,000 কোটি টাকার মতো ক্ষতি হবে। স্বাস্থ্যবিধি মেনে হোটেল রেস্তোরাঁ তার স্বাভাবিক নিয়ম অনুযায়ী খোলা রাখতে চাই, তাও যদি সম্ভব না হয় সেক্ষেত্রে 50% আসনে বসিয়ে হোটেল রেস্তোরাঁ চালু করতে চাই। এই সেক্টরে 20,000 কোটি টাকা বরাদ্দ প্রদান করে সহজ শর্তে স্বল্প সুদে জামানতবিহীন এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করতে হবে। সেই সাথে হোটেল রেস্তোরাঁ কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা প্রদানের প্রস্তাব জানানো হয় সংবাদ সম্মেলনে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার মধ্যেও গেল অর্থ বছরে রেকর্ড পরিমাণ পণ্য আনা নেওয়া হয়েছে মোংলা সমুদ্র বন্দর দিয়ে। বেড়েছে জাহাজ আর কন্টেইনারের সংখ্যা, আয় হয়েছে লক্ষ্যের চেয়েও বেশি। মোংলা প্রতিনিধি আমির হোসেন আমুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল অর্থ বছরের পুরোটাই জুড়ে সারা বিশ্বে প্রকোপ ছিল করোনা মহামারীর। থমকে ছিল বিশ্ব বাণিজ্য। এর মাঝেই মোংলা বন্দরে পণ্য দিতে বা নিতে 970টি জাহাজ ভিড়েছে, যা আগের বছরের চেয়ে 67টি বেশি। শুধু জাহাজই নয়, এ সময়ে পণ্য ওঠানামার পরিমাণও বেড়ে পৌঁছেছে 1,19,00,000 টনে। এর মধ্যে রিকন্ডিশন গাড়ি এসেছে 14,474টি, যদিও তার 60 এখনও খালাস হয়নি। 24 আওয়ার্স আমাদের বন্দরের অপারেশনাল কাজ চলছে। সরকারের এজেন্সি থেকে সহযোগিতার কোনো ঘাটতি নেই, সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছি আমরা। চলমান যে প্রকল্পগুলি, যেমন মেট্রো রেল, রূপপুর পাওয়ার প্ল্যান্ট এবং বঙ্গবন্ধু সেতু যেটি হচ্ছে, এই সকল প্রকল্পের মালামাল মোংলা বন্দরের মাধ্যমে আমদানি হয়েছে। সরকারের যে ভিশন 2041 সেটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের ইতিমধ্যে আমরা প্ল্যান তৈরি করেছি। ডেল্টা প্ল্যানে আমাদের মোংলা বন্দরের অবস্থান কি হবে, কি করতে হবে, সেগুলো আমাদের প্ল্যান করা আছে। জাহাজ আর পণ্য ওঠানামা বাড়ায় গেল অর্থ বছরে মোংলা বন্দরের সব মিলিয়ে আয় হয়েছে 340 কোটি 23 লাখ টাকা। সেখান থেকে ব্যয় বাদ দিলে নিট মুনাফা দাঁড়ায় 130 কোটি 8 লাখ টাকা, যা এর আগের অর্থ বছরের থেকে 13 কোটি টাকার মতো বেশি। মোংলা বন্দর কর্তৃপক্ষ সবসময়ের জন্য ব্যয় হ্রাস করার চিন্তা ভাবনা করে এবং ব্যয় হ্রাস করে, যাতে করে মোংলা বন্দরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে। জাহাজের আগমন এবং নির্গমনে কোনো রকম অসুবিধা না হয় এবং সে মোতাবেক আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণভাবে আমরা গত বছর শেষের দিকে এই মার্কিং সিস্টেম সম্পূর্ণ করেছি। আমাদের বর্তমানে চলমান আছে 9টি প্রকল্প। এই বাস্তবায়ন যখন হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী অর্থ বছরে দেখবে আমাদের এই বর্তমানে যে জাহাজ হ্যান্ডলিং ক্যাপাসিটি আছে আমরা আরো মনে করতেছি এখন 970 করেছি, 1011 মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন অবস্থায় চলতি অর্থ বছরের জন্য 360 কোটি টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। মুজাহিদ সাকিফ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের সাদামাটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় সাদামাটির পাহাড়গুলোর সৌন্দর্য বৃদ্ধি এবং সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আশা করছেন স্থানীয়রা। নেত্রকোনার প্রতিনিধি মীর মনিরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমেশ্বরী নদীর শিলিকা বালি, সীমান্তের গারো পাহাড় আর ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষদের জীবনযাত্রা নেত্রকোনার দুর্গাপুর উপজেলাকে পরিচিত করেছে।
তবে সবচেয়ে বেশি আলোচনায় এনেছে সাদামাটি বা চীনামাটির পাহাড়। বিজয়পুরের সাদামাটির বাহারি রং আকৃষ্ট করে পর্যটকদের। দর্শনার্থীরা এর সৌন্দর্য উপভোগে প্রায়ই ছুটে যান এমন প্রকৃতির কাছে। কিন্তু সিরামিক শিল্পের কাঁচামালের জন্য কেওলিন বা অ্যালুমিনিয়াম সমৃদ্ধ এ মাটি কেটে নেওয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে। সেই সঙ্গে সিলিকা বালি সহ আরও অনেক খনিজ পদার্থ নিয়ম না মেনে উত্তোলনে নষ্ট করছে পরিবেশ। প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় মাটি উত্তোলন বন্ধ করা হয়েছে। পাহাড়টা আসলে অনেক সুন্দর, কিন্তু রাস্তাঘাট সেই পরিমাণে ভালো না, রাস্তাঘাট অবস্থা অনেক খারাপ। এবার এটি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় খুশি এ অঞ্চলের মানুষ। তাদের আশা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নেওয়া হবে নানা উদ্যোগ। সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে এখানের যাতায়াতের ব্যবস্থা এবং একটা যে নদী আছে সেই নদীর উপর একটা ব্রিজ করা হয়, তাহলে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসে এই পাহাড়ের যে সৌন্দর্য সেটাকে উপভোগ করতে পারবে এবং স্থানীয়ভাবেও ওইখানকার যে অর্থনৈতিক যে বিভিন্ন ধরনের বিষয় আছে সেগুলো মানে অনেকটা ডেভেলপ হবে। ইতিমধ্যে সেখানে আমরা একটি ঝুলন্ত ব্রিজ পাহাড়গুলিকে সংযোগ স্থাপন করার জন্য, পাহাড়গুলি সংরক্ষণ করার জন্য সেখানে ব্যবস্থা গ্রহণ করা এবং পাশে একটি পার্ক করা, রাস্তা তৈরি করা, লাইটিং করা, ওয়াশরুম সহ সেখানে বিশ্রামের ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের কাজ চলমান আছে। বিজয়পুরে 163টি সাদামাটির টিলা রয়েছে। এর আগে 13টি কূপ খনন করে 9টি থেকে মাটি উত্তোলন করা হয়েছে। 5 লাখ মেট্রিক টন মাটি উত্তোলন করে ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্পে। বর্তমানে মজুত রয়েছে 13.77 লাখ মেট্রিক টন। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক ডিএসইএক্স 56 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6481-তে। বেচাকেনা হয়েছে 2187 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 232টির, কমেছে 118টির, আর অপরিবর্তিত আছে 25টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। আজকে লার্জ ক্যাপ সেক্টর সবগুলোই আছে মোটামুটি পজিটিভ ছিল। ব্যাংক ও টেলিকম সেক্টর ছাড়া ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ফুয়েল এবং ফুড এন্ড অ্যালাইড সেক্টর আজকে পজিটিভে দিন শেষ করেছে। ডিএসইএক্স এর আপট্রেন্ডের পাশাপাশি আজকে আমরা টার্নওভারেও ব্যাপক উন্নতি দেখতে পেয়েছি। টার্নওভার আজকে 664 কোটি বেড়ে 2000 কোটির ঘর অতিক্রম করলো, যা প্রায় 1.5 মাস পরে আমরা দেখতে পেলাম। টার্নওভারের মধ্যে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি বড় প্রভাব ছিল। এই এক সেক্টর থেকে আজকে প্রায় 20% কন্ট্রিবিউশন ছিল। এছাড়া ফার্মা এবং টেক্সটাইল থেকে আরো 15% করে 30% কন্ট্রিবিউশন ছিল। অর্থাৎ এই 3 সেক্টর থেকে আজকে টোটাল টার্নওভারের অর্ধেক কন্ট্রিবিউশন ছিল। আমরা এই 3 সেক্টর থেকে আবার টপ 20 স্টকের লিস্টে ডমিনেন্সি দেখতে পেয়েছি। ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আজকে 5টি স্টক টপ 20-তে অবস্থান করে নেয়। এছাড়া ফার্মা এবং টেক্সটাইল থেকে আরো 4টি এবং 3টি, মোট 7টি স্টক টপ 20-তে অবস্থান করে নিয়েছে। অলিম্পিকের স্বর্ণপদক জয়ে বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রতিযোগিতার কথা আমরা সবাই জানি, কিন্তু সেই পদকে স্বর্ণ আছে কতটা, সেগুলোর আর্থিক মূল্যই বা কত, এবারের অলিম্পিক পদকের বিশেষত্বই বা কী, এমন সব প্রশ্নের উত্তর থাকছে ডেস্ক রিপোর্টে। বিশ্ব ক্রীড়া অঙ্গনের সবচেয়ে বড় আয়োজন অলিম্পিক গেমস। গ্রেটেস্ট শো অন আর্থ নামে পরিচিত অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন থাকে বিশ্বের হাজারো অ্যাথলিটের। প্রত্যেক অ্যাথলিটের জন্যই অলিম্পিকের পদক এক অমূল্য সম্পদ, বাজার মূল্যে যার তুলনা হয় না। অ্যাথলেটদের কাছে অমূল্য সম্পদ হলেও অলিম্পিক পদকেরও রয়েছে বাজার মূল্য। তবে প্রতিটি আসরেই এই পদকের ওজন ভিন্ন হয়ে থাকে, তাই আসর ভেদে পদকের দামও হয় ভিন্ন। এবারে টোকিও অলিম্পিক পদকের ডিজাইন করেছেন জাপানি ডিজাইনার জুনিচি কাওয়ানিশি। প্রতিটি পদকের ব্যাস 85 মিলিমিটার এবং ব্যাপ্তি 7.7 মিলিমিটার থেকে 12.1 মিলিমিটার পর্যন্ত। প্রথমবারের মতো পুনরায় ব্যবহারযোগ্য পুরনো ইলেকট্রনিক্স পণ্য দিয়ে বানানো হয়েছে টোকিও অলিম্পিকের পদক, যেগুলো দান করেছেন জাপানের নাগরিকরা। 2017 সালের এপ্রিল থেকে 2019 সালের মার্চ পর্যন্ত সংগ্রহ করা ইলেকট্রনিক ডিভাইস থেকে টোকিও অলিম্পিকের প্রায় 5000 পদক তৈরি করা হয়েছে। ইলেকট্রনিক পণ্যের পাশাপাশি পদক বানাতে ব্যবহার হয়েছে 32 কেজি স্বর্ণ। এবারের অলিম্পিক গেমসের জন্য যে স্বর্ণপদক দেওয়া হচ্ছে তার ওজন 556 গ্রাম। তবে এই পদক কিন্তু পুরোটা স্বর্ণের তৈরি নয়। খাঁটি রূপার ওপর গোল্ড প্লেটের তৈরি এই পদকে স্বর্ণ আছে মাত্র 6 গ্রাম, বাজারে যার মূল্য $800, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 68,000 টাকার মতো।
তবে একসময় পুরো স্বর্ণ দিয়েই তৈরি হতো অলিম্পিকের স্বর্ণপদক। 2012 সালের স্টকহোম অলিম্পিক পর্যন্ত খাঁটি স্বর্ণের পদক পেয়েছিলেন বিজয়ীরা। তবে বিশ্বব্যাপী এই ধাতুটির দাম বেড়ে যাওয়ায় পদক তৈরির ব্যয় কমাতে নামমাত্র স্বর্ণ ব্যবহার করে পদক তৈরি শুরু করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। স্বর্ণপদকে এমন খাত থাকলেও রৌপ্য পদক কিন্তু খাঁটি রূপা দিয়েই তৈরি। এবারের আসরের রৌপ্য পদকের ওজন 550 গ্রাম, বাজার মূল্য $450, বাংলাদেশি টাকায় যা প্রায় 38,000 টাকা। ব্রোঞ্জ পদকের ওজন প্রায় 450 গ্রাম, যা তৈরি হয়েছে প্রায় 95% তামা, 5% দস্তা ও সামান্য পরিমাণ টিন দিয়ে। এর মূল্য $5 কাছাকাছি, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য মাত্র 425 টাকা। তবে প্রচলিত বাজার মূল্য যাই হোক না কেন, একজন বিজয়ী যদি তার পদক বিক্রি করতে চান, নিলামে তার মূল্য উঠতে পারে কোটি টাকা পর্যন্ত। করোনার কারণে প্রায় 1 বছর পর শুরু হওয়া এবারে টোকিও অলিম্পিকে 50টি ডিসিপ্লিনের আওতায় অনুষ্ঠিত হচ্ছে 339টি ইভেন্ট, যেখানে পদকের জন্য লড়াই করছেন 11,090 জন অ্যাথলেট। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।